সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাবিনা ইয়াসমিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। শিক্ষার্থীরা, আজকে আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায় 6 বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় থেকে আজকে আমার 7 নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এবং পদার্থবিজ্ঞান বিষয়ের আজকে মোট 20 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। আজকে তোমাদের মোট 20 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা এসো, আজকের আলোচ্য বিষয়টা একটু খেয়াল করি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। ক্যালোরিমিতির মূলনীতি। গত ক্লাস পর্যন্ত আমরা শিখেছিলাম আপেক্ষিক তাপ কি, তারপর শিখেছিলাম তাপ ধারণ ক্ষমতা বলতে কি বুঝো, এই সংক্রান্ত জিনিস এবং এর সাথে সম্পর্কিত অনুধাবনমূলক প্রশ্নগুলো আমরা শিখেছিলাম। আজকে আমরা আর একটা নতুন এবং খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতিটা কি। এসো আমরা শুরু করি তাহলে আজকের ক্লাসটা। দেখো, ক্যালোরিমিতির মূলনীতিকে আমরা দুটো ভাগে ভাগ করব। প্রথম ধাপটা কি খেয়াল করো। প্রথম ধাপটা হচ্ছে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুটো তাপমাত্রায় সমান হয়। কি বুঝলে? যে বেশি তাপমাত্রার বস্তু কি করবে? কম তাপমাত্রার বস্তুকে তাপ দিতে থাকবে। যদি দুটো কাছাকাছি থাকে তাহলে দুইটা বস্তুর মধ্যে যেটা তাপমাত্রা বেশি, সেই বস্তুটা কম বস্তুটাকে তাপ দিতে থাকবে। কতক্ষণ দিবে? যতক্ষণ না দুইটা বস্তুর তাপমাত্রা সমান হয়। আর একটা কি? আর একটা হচ্ছে উত্তপ্ত বস্তু যতক্ষণ তাপ পরিত্যাগ করবে, শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। অর্থাৎ উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে, একটা গরম বস্তু যতটুকু তাপ সে পরিত্যাগ করবে বা ছেড়ে দিবে, শীতল বস্তুটা ঠিক কিন্তু ততটুকুই তাপ গ্রহণ করবে। আমরা ধরে নিয়েছি এই প্রক্রিয়াতে তাপের কোনো রকম তাপ অন্য কোনো ভাবে তাপের নষ্ট হবে না, এটা আমরা ধরে নিয়ে কিন্তু এই দুইটা ধাপ আমরা অনুসরণ করব। এই যে ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা বললাম, তোমরা অনেক সময় আমরা শীতকালে আমরা যখন বাসায় শীতের মধ্যে গোসল করতে চাই, তখন কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় পানি কিন্তু খুব ঠান্ডা থাকে, তাই না শিক্ষার্থী? তখন কিন্তু আমরা কি করি বলতো? আমরা কিন্তু গরম পানি ওই ঠান্ডা পানির মধ্যে মিশ্রিত করে পানিটাকে কি করে নিই? একটু হালকা কুসুম কুসুম গরম করে নিই, সেটা দিয়ে গোসল করি, তাই না? এই যে সিস্টেমটা, অনেক গরম পানি খুব শীতল পানির মধ্যে দিলাম যখন, তখন কি ঘটে জানো? এই যে অনেক উত্তপ্ত গরম পানিটা এই শীতল পানিতে তাপ প্রদান করে, আর এই শীতল পানিটা কি করে? ঠান্ডা পানিটা এই গরম পানির কাছ থেকে তাপ গ্রহণ করে নেয় এবং এই দুইটা প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না দুইজনের তাপমাত্রা কি হয়ে যায়? সমান হয়ে যায়, তাই না? একটা পর্যায়ে তুমি দেখবে পুরাটা বালতির পানি কিন্তু একই তাপমাত্রায় চলে এসেছে। তার মানে কি? তার মানে কিন্তু উভয়ের তাপমাত্রা এখন সমান হয়ে গিয়েছে, দাতার তাপমাত্রাও এবং গ্রহীতার তাপমাত্রাও। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতির একটা অংশ। আবার এই যতটুকু তাপ দাতার কাছ থেকে সে গ্রহণ করছে, ততটুকুই তাপই কিন্তু দাতা কিন্তু তাকে দিচ্ছে। এই যে এই দুইটাও কিন্তু পরস্পর সমান। আশা করি তোমরা বুঝতে পারলে ক্যালোরিমিতির মূলনীতিটা কি। এই যে ক্যালোরিমিতির মূলনীতিটা আমরা আজকে শিখলাম, এই ধরনের এই জিনিসটা নিয়ে তোমাদের গাণিতিক সমস্যা আছে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এই গাণিতিক সমস্যায় ক্যালোরিমিতির মূলনীতির যে মূলনীতির প্রয়োগ আমরা যদি সংক্ষিপ্তভাবে লিখতে চাই বা বলতে চাই, তাহলে বিষয়টা এটাই দাঁড়ায় যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কি পেলাম? যে বাহিরের থেকে তাপের যদি আদান প্রদান না ঘটে, অর্থাৎ বাইরের থেকে আবার যদি তাপ গ্রহণ বা বর্জন না ঘটে, তাহলে একটা বস্তু আর একটা বস্তুর সংস্পর্শে থাকলে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ হবে। অর্থাৎ যে বস্তুটা উচ্চ তাপমাত্রায় আছে সেটা যতটুকু তাপ প্রদান করবে, যেটা শীতল তাপমাত্রায় আছে সেই বস্তুটা ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। তাহলে গৃহীত তাপ সমান সমান হবে কি বলতো? বর্জিত তাপ। আশা করি তোমরা বুঝতে
পারলে ক্যালোরিমিতির মূলনীতি। এবার এটা সংক্রান্ত গাণিতিক সমস্যা আমরা আলোচনা করব। দেখো আমি তোমাদের জন্য একটা গাণিতিক প্রবলেম এখানে লিখে এনেছি, এটা আমরা এখন সমাধান করব এবং বোঝার চেষ্টা করব। শিক্ষার্থী তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, এই অঙ্কটা দেখো মনোযোগ দিয়ে, আমার ক্লাসটা দেখো এবং অঙ্কটা করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে। দেখো একটা বক্স আমি এখানে এঁকেছি, এই বক্সের মধ্যে দুইটা বস্তু আছে, একটা পি আর একটা কিউ। এই দুইটা বস্তুর ভর দেওয়া আছে, খেয়াল করো, পির ভর হচ্ছে 100 গ্রাম, কিউ এর ভর হচ্ছে 200 গ্রাম। আপেক্ষিক তাপ দেওয়া আছে, পি এর দেওয়া আছে 600 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, কিউ এর দেওয়া আছে 500 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। কিউ এর তাপমাত্রা দেওয়া আছে কত? 68 ফারেনহাইট। পি এর তাপমাত্রা দেওয়া আছে 68 ফারেনহাইট, কিউ এর তাপমাত্রা দেওয়া আছে 120 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এটা হচ্ছে উদ্দীপক আমাদের, এটা উদ্দীপক, এতটুকুই ইনফরমেশন দেওয়া আছে এখানে। এখন গ নাম্বারে বলেছে পি এবং কিউ বস্তু দুটিকে তাপীয় সংস্পর্শে আনা হলে কি পরিমাণ তাপের আদান প্রদান হবে। অর্থাৎ এই যে দুইটা বস্তু, এই দুইটা বস্তুকে কাছাকাছি নিয়ে আসলে তাপের আদান প্রদান কি পরিমাণ ঘটবে এটাই তোমাকে বের করতে বলেছে। তাহলে দেখো এই যে এখন সমাধানটা আমরা কিভাবে করব। সমাধানটা করার জন্য আমাদেরকে প্রথম কাজটা যেটা সেটা করতে হবে, কি কি দেওয়া আছে। উদ্দীপকে অনেক কিছু দেওয়া আছে, তাই না? এগুলো আগে আমাদেরকে লিখতে হবে যে এখানে দেওয়া আছে কি কি। পি বস্তুর ভর দেওয়া আছে 100 গ্রাম, লিখলাম। গ্রামকে রাখা যাবে না, কারণ কি বলতো শিক্ষার্থী, আমরা জানি কি তাপের একক জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। তার মানে এই যে তাপ, এটা কিন্তু কেজি হিসেবে প্রকাশ পায়। আপেক্ষিক তাপের আমরা যদি এককটা দেখি, এখানে কিন্তু কেজি আকারে আছে, তাই না? তার মানে কি এখানে গ্রাম থাকলে কিন্তু হবে না, এটাকে আমাকে কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। এখন কেজিতে নেওয়ার জন্য দেখো আমি এখানে কি করলাম, এটাকে 1000 দিয়ে কি করলাম বলতো, ভাগ করে দিলাম। ভাগ করলে এখানে কত হলো? 0.1 কেজি। এখন কিউ বস্তুর ভর কি দেওয়া আছে? 200 গ্রাম, এটাকেও আমি কেজিতে নিয়ে গেলাম 0.2 কেজি। আচ্ছা, কিউ বস্তুর আপেক্ষিক তাপ দেওয়া আছে 600 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, লিখলাম। কিউ বস্তুর আপেক্ষিক দেওয়া আছে এস কিউ, এটাকে আমরা এসপি ধরেছি আর এটাকে আমরা এস কিউ ধরছি, 500 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। আচ্ছা, আর কি দেওয়া আছে? পি বস্তুর আদি তাপমাত্রা দেওয়া আছে 68 ডিগ্রি ফারেনহাইট, এটাকে আমরা টিপি দ্বারা লিখছি। টিপি 68 ডিগ্রি ফারেনহাইট, এটাকে আমরা কিসে নিয়ে যাব বলো তো শিক্ষার্থী? এটাকে আমরা সেলসিয়াসে নিয়ে যাব। সেলসিয়াসে নিয়ে যাওয়ার জন্য দেখো 68 মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইন্টু 5। এই যে ফারেনহাইটকে আমরা সেলসিয়াসে নিয়ে গেলাম। সেলসিয়াসে নিয়ে গেলে কত সেলসিয়াস হচ্ছে? 20 ডিগ্রি সেলসিয়াস। এখন সেলসিয়াসকে কেলভিন করব। সেলসিয়াসকে কেলভিন করতে গেলে কি করতে হবে বলো তো? 273 দিয়ে যোগ করতে হবে। তাহলে 20 প্লাস 273 কেলভিন হয়ে গেল, তাহলে 293 কেলভিন। আশা করি কেন কেলভিনে নিতে হবে সেটাও বুঝতে পেরেছো, কারণ এখানে কিন্তু কেলভিনে আছে, সরি। তাহলে এই জন্য কেলভিনে নিতে হবে। কিউ বস্তুর আদি তাপমাত্রা টি কিউ ইকুয়াল টু 120 ডিগ্রি ফারেনহাইট, এটাকেও আমি প্রথমে সেলসিয়াসে নিয়ে যাব। তারপরে যে সেলসিয়াস হলো খেয়াল করো 48.89 ডিগ্রি সেলসিয়াস, এটাকে আমি আবার কেলভিনে নিয়ে যাব। তার মানে এটার সাথে আবার আমি 273 যোগ করে দেব। তাহলে আমার আসতেছে 321.89 কেলভিন। আচ্ছা, এখন বলেছে তাপীয় সংস্পর্শে আনার পর চূড়ান্ত তাপমাত্রা কত। চূড়ান্ত তাপমাত্রাটা কত সেটা কিন্তু আমরা জানি না, সেটা বের করতে হবে আমাদের, সেটা ইকুয়াল টু হোয়াট। এখন অঙ্কে চলে যাই আমরা। দেখো এখানে কিউ বস্তুর তাপমাত্রা, খেয়াল করো কিউ বস্তুর তাপমাত্রা
টি কিউ গ্রেটার দেন পি বস্তুর তাপমাত্রা টিপি। তোমরা দেখেছো কিনা জানি না, দেখো এই যে পি বস্তুর তাপমাত্রা আমরা কত পেলাম 293, যেটা কিনা কিউ বস্তুর তাপমাত্রা 221-এর চাইতে কিন্তু কি বলতো কম, তাই না? ফলে তাপীয় সংস্পর্শে আসার পর কিউ বস্তু তাপ বর্জন করবে এবং পি বস্তু তাপ গ্রহণ করবে। এই ধরনের অঙ্কে তোমাদের দেওয়া আছে লেখার পর প্রথম কাজ হচ্ছে কে তাপ গ্রহণ করবে কে তাপ বর্জন করবে এটা নির্ধারণ করা, না হলে কিন্তু অঙ্ক করতে পারবে না। এখানে দেখো যে কার তাপমাত্রা বেশি, যার তাপমাত্রা বেশি তার মানে সে তাপ বর্জন করবে, তাই না? আর যার তাপমাত্রা কম সে তাপটা কি করবে, গ্রহণ করবে। এখানে কিউ এর তাপমাত্রা বেশি, এই জন্য কিউ কিন্তু তাপ ছেড়ে দিবে, আর পি এর তাপমাত্রা কম, এই জন্য পি কিন্তু তাপটা গ্রহণ করবে। তাহলে বুঝতে পারলে এতটুকু। এখন আমরা ক্যালোরিমিতির মূলনীতিতে কি জানি? ক্যালোরিমিতির মূলনীতি অনুযায়ী আমরা জানি গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। এখন গৃহীত তাপ কে তাপ গ্রহণ করবে, পি, আর বর্জিত তাপ কে বর্জন করবে, কিউ। খেয়াল করো এপাশে সব কিউ আছে, এপাশে সব কি পি আছে, তাই না? তাহলে গৃহীত তাপ আমি দেখি কি অবস্থা। গৃহীত তাপ সমান সমান এমপি এসপি টি মাইনাস টিপি, আর বর্জিত তাপ অর্থাৎ কিউ এর তাপ দেখো এম কিউ এস কিউ টি কিউ মাইনাস টি। এবার আমি সব পি গুলোকে এক পাশে নিয়ে গেলাম, সব কিউ গুলোকে আর এক পাশে রাখলাম। দেখো এই পাশে সব পি এনেছি, এ পাশে সব পি এনে আমরা টিটাকে কমন নিয়েছি, সরি আমরা সব টি গুলোকে আলাদা করব। এই একটা টি আছে, এই পাশ থেকে এখান থেকে আর একটা টি আমরা এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, এই লাইনটাকে কমপ্লিট করে নিই। এই লাইনে এখন গুণ করে দিলাম, সেটা হচ্ছে এমপিএসপি টি আর এমপিএসপি টিপি, তাই না? ঠিক একইভাবে এটা কিন্তু গুণ করে দিয়েছি শিক্ষার্থী, এটা কিন্তু জাস্ট গুণ। এখন দেখো টি গুলোকে এক পাশে এনেছি, আর এ পাশে কাদেরকে রেখেছি, যাদের কমন নেওয়ার কিছু নেই। এ পাশে আমি টি গুলোকে রেখেছি কেন, টি আমাকে বের করতে হবে। আমাকে কি বের করতে হবে, টি বের করতে হবে। এর জন্য টিকে আমি বাম পাশে আনলাম এবং সবগুলো টি থেকে আমি কমন নিব একটা টি। দেখো টি কমন নিলে আমার এমপিএসপি প্লাস এমকিউএসকিউ আছে ব্র্যাকেটের ভিতরে, এ পাশে যা ছিল তাই আছে। আমি টিটাকে রাখবো, বাকি জিনিসগুলোকে আমি ভাগ করে দিলাম, অর্থাৎ এ পাশে উপরে যেটা আছে সেটা উপরে থাকলো, এই পাশে টি এর সাথে যেটা আছে সেটা নিচে চলে আসলো। এখন আমি শুধুমাত্র মানগুলো বসিয়ে দেবো শিক্ষার্থী। এম কিউ এর মান বসালাম, এস কিউ এর মান বসালাম, টি কিউ এর মান বসালাম, প্লাস এমপির মান বসালাম, এসপির মান বসালাম, টিপির মান বসালাম, ডিভাইডেড বাই এমপির মান এসপির প্লাস এম কিউ এস কিউ। এই যে মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করে আসলো 311.06 কেলভিন। আচ্ছা, এই যে টির মানটা আমি পেলাম, যেটা কিনা হচ্ছে চূড়ান্ত তাপমাত্রা। তাপীয় সংস্পর্শে আসার পর একটা তাপমাত্রা ফিক্সড হলো, সেই তাপমাত্রা টি পেয়েছি। এখন কিউ বস্তুর বর্জিত তাপ কত, আমরা এখন বের করব যে কিউ বস্তুটা কতটুকু তাপ ছেড়ে দিচ্ছে। দেখলাম কিউ কিউ সমান সমান এম কিউ এস কিউ টি কিউ মাইনাস টি, সূত্রটা লিখলাম। এখন মানগুলো বসাবো, এম কিউ এর মান, এস কিউ এর মান, টি কিউ মাইনাস টির মান বসালাম। ক্যালকুলেশন করে পাবো 1083 জুল। আচ্ছা ভালো, এখন দেখো তো এই যে 1083 অর্থাৎ 1083 জুল, 1083 জুল। যেহেতু গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, তাই পি বস্তু এই পরিমাণ তাপ গ্রহণ করবে। অর্থাৎ কি দাঁড়াচ্ছে যে এই যে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, তাই না? তার মানে এই তাপটাই তো আসলে পি বস্তুটা গ্রহণ করবে। তার মানে অতএব বস্তুদ্বয়কে তাপীয় সংস্পর্শে রাখা হলে এদের মধ্যে এত জুল তাপেরই আদান প্রদান হবে, এদের মধ্যে এত জুল তাপের আদান প্রদান হবে। এটাই হচ্ছে উত্তর। তাহলে এই ধরনের অঙ্ক ক্যালোরিমিতির মূলনীতি প্রয়োগ করে অনেক সময় আসতে পারে চূড়ান্ত তাপমাত্রা কত, শুধু এতটুকু আসে, চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তখন কিন্তু আর আমাকে এই যে গৃহীত তাপ বর্জিত তাপ আমাকে বের করতে হবে না, আমরা শুধু চূড়ান্ত তাপমাত্রা বের করব। যেহেতু এখানে তাপের আদান প্রদান কতটুকু হবে এটা বের করতে বলেছে, এজন্য আমরা বর্জিত তাপ, এখানে কিন্তু তুমি গৃহীত তাপ দিয়েও বের করতে পারতে, এটা তোমার ইচ্ছা, যে কোনো একটা বের। যেহেতু যে তাপ ছেড়ে দেয় তার কাছ থেকে তাপ গ্রহণ হয়, এই কারণেই কিন্তু আমরা
বর্জিত তাপটাই হিসাব করেছি, কারণ এই তাপটা ও ছেড়ে দিলেই তো ও গ্রহণ করবে, এর জন্যই আমরা এটা ধরেছি। এটা ধরলে দেখা যাচ্ছে এই পরিমাণ তাপ যদি কেউ ছেড়ে দেয় তাহলেই তো এই পরিমাণ তাপ পি গ্রহণ করতে পারবে, তাই না শিক্ষার্থী? আশা করি তোমরা বুঝতে পারলে। এই ধরনের গাণিতিক প্রশ্ন আসলে আশা করি তোমরা পারবে। এই ধরনের গাণিতিক প্রশ্ন যতগুলো আছে তোমাদের টেস্ট পেপার নিয়ে বসে তোমরা নিজে নিজে সলভ করার চেষ্টা করবে। এরপর দেখো একটা আমি অনুধাবনমূলক প্রশ্ন এখানে এনেছি যে শীতকালে শীত এবং গরমকালে গরম লাগার কারণ কি? খুব মজার একটা প্রশ্ন, তাই না? যে শীতকালে আমাদের কেন শীত লাগে আর গরমকালে আমাদের কেন গরম লাগছে? কেন গরম লাগে বলো তো, আর কেনই বা শীত লাগে? কারণ হচ্ছে শীতকালে পরিবেশের তাপমাত্রা, মানবদেহের তাপমাত্রা, মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 36.89 ডিগ্রি সেলসিয়াস। এই যে মানবদেহের তাপমাত্রা থেকে কি থাকে বলো তো? অনেক কম থাকে। শীতকালে পরিবেশের তাপমাত্রাটা আমাদের শরীরের তাপমাত্রা থেকে কম থাকে, তাই মানবদেহ কি করে? মানবদেহ থেকে তাপশক্তি পরিবেশে প্রবেশ করে। তার মানে আমরা কি জানি যে উচ্চ তাপ থেকে বস্তু সবসময় কম তাপের দিকে যায়। আমাদের শরীরের তাপমাত্রা বেশি থাকে, এজন্য বাইরের পরিবেশে আমাদের শরীর থেকে তাপটা বের হয়ে যায়। এই কারণে কিন্তু আমরা শীত অনুভব করি। ঠিক একইভাবে গরমকালে পরিবেশের তাপমাত্রা বেশি থাকায় পরিবেশ থেকে তাপশক্তি কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে। এই কারণে কিন্তু আমরা গরমকালে গরম অনুভব করি। আশা করি তোমরা বুঝতে পারলে কেন আমরা গরমকালে গরম এবং শীতকালে শীত অনুভব করি। শিক্ষার্থী, এই যে আজকের টপিকটা আমি পড়ালাম, ক্যালোরিমিতির মূলনীতি কি এবং এটার সাথে সংশ্লিষ্ট গাণিতিক সমস্যা, এই দুইটা প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো খুব ভালো করে শিখবে এবং যেটা বলেছি এই ধরনের গাণিতিক সমস্যাগুলো টেস্ট পেপার বের করে নিজে নিজে করার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে তুমি আসলেও অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, এরপর দেখো তোমাদের HW নাম্বার 20, তোমাদের HW নাম্বার 20 খাতায় লিখে নাও ক্যালোরিমিতির মূলনীতি কি? ক্যালোরিমিতির মূলনীতি কি? তারপর হলো শীতকালে শীত এবং গরমকালে গরম লাগে কেন? এই উত্তরটা কিন্তু খেয়াল করো শিক্ষার্থী, আমি কিন্তু লিখে দিয়েছি, তোমরা ভালো করে দেখে এটা লিখবে। শীতকালে শীত এবং গরমকালে কেন গরম লাগছে এবং ক্যালোরিমিতির মূলনীতি কি, এটা আমি লিখে দিয়েছি। তোমরা এভাবে করে লিখে তোমাদের বিজ্ঞান ফিজিক্স HW খাতায় লিখবে এবং তোমাদের অভিভাবকের মাধ্যমে এই খাতাগুলো তোমাদের প্রত্যেক রবিবার 1 নাম্বার ভবনে পাঠিয়ে দিবে সকাল 8টা থেকে বিকাল 4টার মধ্যে। আমরা এবং আগের পূর্বের খাতাগুলো অভিভাবক ওই একই দিনই সংগ্রহ করে নিয়ে যাবে। আমরা এই খাতাগুলো দেখব এবং এই খাতাগুলোর উপর কিন্তু আমরা নম্বর প্রদান করব শিক্ষার্থী। যেই নম্বর তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে তোমাদের সিটি ডায়েরি এবং শৃঙ্খলার নম্বর হিসেবে তোমাদের মূল ফিজিক্স বার্ষিক বিষয়ের সাথে, ফিজিক্স বিষয়ের সাথে বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে, যেটা কিনা তোমাদের মেধাস্থান নির্ণয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে এবারে HW করাটা খুব জরুরি, খুব ভালো করে HW করবে এবং অভিভাবকের মাধ্যমে পাঠিয়ে দিবে। এরপর অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।